ডক্টর ইউনুস ডক্টর ইউনুস হ্যাঁ আপনাদের কনফিডেন্স ওকে তাহলে সমস্যা নেই। এই আমরা হয়তো ফার্স্ট প্রস্তাব করছিলাম একটা আলোচনা আছে যে রাষ্ট্রপতিকে লিখে তার অধীনে একটা গভর্নমেন্ট। আমি কিছুদিন আগে অপারেশন রেজিম চেঞ্জ দ্য আমেরিকান প্লেবুক ইন বাংলাদেশ নামে একটা ভিডিও প্রকাশ করেছিলাম। সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে যুক্তরাষ্ট্র কোনো দেশের সরকারকে সেই দেশের নাগরিকদের মাধ্যমেই পতন ঘটায়। কিন্তু প্রশ্ন আসে, কেন যুক্তরাষ্ট্র এমনটা করে? আজকে আমি সে কারণটা আপনাদেরকে দেখানোর করব, কেন শেখ হাসিনার সরকারকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখল বলে অনেকে মনে করে। আমি তদন্ত শুরু করেছিলাম মাতার বাড়ি প্রজেক্ট নিয়ে। তখন একটা বিষয় আমার মাথায় আসে, শেখ হাসিনা যখন বলেছিলেন সেন্ট মার্টিন দেব না, সেই সিদ্ধান্তর পর থেকেই আন্তর্জাতিক চাপে তিনি পড়েছিলেন। এই সূত্র ধরেই আমি গিয়ে পড়ি ইন্দো প্যাসিফিক বিষয়টায়। আর এখান থেকেই পুরো গল্পের শুরু। শেখ হাসিনার পতনের পেছনে যদি কোনো ভূ রাজনৈতিক কারণ খোঁজা হয়, তাহলে সবচেয়ে বড় উপাদান হচ্ছে ইন্দো প্যাসিফিক এবং রাশিয়াকে স্যাংশন দেওয়ার বিপক্ষে কথা বলার কারণে। ইন্দো প্যাসিফিক আসলে কি? ইন্দো প্যাসিফিক মানে হল ভারত মহাসাগর অর্থাৎ ইন্ডিয়ান ওশান আর প্রশান্ত মহাসাগর অর্থাৎ প্যাসিফিক ওশান। এই দুই বিশাল সমুদ্র এবং এর আশেপাশের দেশগুলো মিলে তৈরি এক বৃহৎ ভূ রাজনৈতিক অঞ্চল। অর্থাৎ আফ্রিকার পূর্ব উপকূল থেকে শুরু করে জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত এলাকা এখন ইন্দো প্যাসিফিক রিজন নামে পরিচিত। এটা শুধু ভৌগোলিক ধারণা না, বরং বিশ্ব রাজনীতি ও অর্থনীতির শক্তির ভারসাম্য নির্ধারণে এখন এটা অন্যতম বড় বিষয়। 2007 সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ভারতের পার্লামেন্টে এক ঐতিহাসিক বক্তৃতা দেন। বক্তৃতার নাম ছিল দ্য কনফ্লুয়েন্স অব দ্য টু সিজ, অর্থাৎ দুই সাগরের মিলনস্থল। তিনি সেই বক্তৃতায় বলেন, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর একসাথে হবে ভবিষ্যতের নতুন কেন্দ্র, যেখানে স্বাধীন বাণিজ্য, গণতন্ত্র ও নিরাপত্তা একসাথে এগিয়ে যাবে। এই বক্তৃতাটি ইন্দো প্যাসিফিক শব্দটার জন্ম মুহূর্ত। প্রথমে প্রশ্নটা আসেই, বাংলাদেশ কিভাবে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সঙ্গে জড়িয়ে গেল? এই যুক্ত হওয়ার পেছনে মূলত দুইটা বড় কারণ ছিল। তার মধ্যে প্রথম কারণ ছিল বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউএন সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্য পদের প্রার্থী ঘোষণা করা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাবান অঙ্গ। এখানে মোট 15 জন সদস্য থাকে। এর মধ্যে 5 জন স্থায়ী সদস্য থাকে, যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, এবং 10 জন অস্থায়ী সদস্য থাকে যাদের মেয়াদ 2 বছর এবং তারা নির্বাচিত হয় ভোটের মাধ্যমে। এই অস্থায়ী সদস্যদের নির্বাচনে প্রতি অঞ্চলের জন্য নির্দিষ্ট কোটার আসন থাকে। বাংলাদেশ পড়ে এশিয়া প্যাসিফিক গ্রুপে। ফলে যদি একই অঞ্চলে 2 দেশ একসাথে প্রার্থী হয়, তখন তারা একে অপরের ভোট ভাগ করে ফেলে, অর্থাৎ দুজনেরই হারার ঝুঁকি থাকে। বাংলাদেশ আগেও 2 বার নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল, 1979 থেকে 80 ও 1999 থেকে 2000 মেয়াদে। 1979 সালের নির্বাচনে বাংলাদেশ এমনকি জাপানকেও হারিয়ে জিতেছিল। 2002 সালে বাংলাদেশ আবার 2016 থেকে 17 মেয়াদের জন্য প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে। অন্যদিকে জাপান 2011 সালে একই মেয়াদের জন্য প্রার্থিতা ঘোষণা করে ফেলে। তারপর 2013 সালের জুনে বাংলাদেশও আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেয়। এই ঘোষণাই জাপানের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, কারণ এক অঞ্চলে 2 দেশ প্রতিদ্বন্দ্বিতা করলে দুজনেরই জয় অনিশ্চিত হয়ে যায়। এই কূটনৈতিক টানাপড়েনের মধ্যে 2014 সালের মে মাসে শেখ হাসিনা জাপান সফর করেন। সেখানে টোকিওতে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী শিনজো আবে শেখ হাসিনাকে প্রস্তাব দেন বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বা বিগ আই ইনিশিয়েটিভ। এর লক্ষ্য ছিল বাংলাদেশ ও জাপানের উন্নয়ন সহযোগিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। শিনজো আবে ঘোষণা দেন জাপান বাংলাদেশকে 600 বিলিয়ন ইয়ান বা প্রায় 6 বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে, যা ওডিএ ঋণ হিসেবে 4 থেকে 5 বছরের মধ্যে দেওয়া হবে। পরবর্তীতে 2014 সালের 6 সেপ্টেম্বর জাপানের প্রধানমন্ত্রী আবে ঢাকা সফরে আসেন। তখন এক যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ঘোষণা দেন বাংলাদেশ জাতিসংঘে এশিয়া প্যাসিফিক গ্রুপের সংহতি ও ঐক্য বজায় রাখতে চায়। তাই আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি
বাংলাদেশ নিজ প্রার্থিতা প্রত্যাহার করে জাপানের প্রার্থিতা সমর্থন করবে, অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশকে প্রার্থিতা থেকে সরিয়ে নিয়ে জাপানকে সমর্থন দেন। বাংলাদেশও আসলে সেই আসনটা চাইত, কিন্তু বাস্তবতা ছিল জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ। মেট্রো রেল, মাতারবাড়ি ডিপ সি পোর্ট, বিগ বি প্রজেক্ট, ব্রিজ, পাওয়ার প্ল্যান্ট সব কিছুর পেছনে জাপানের ওডিএ, ঋণ বা অনুদান ছিল। তাই বাংলাদেশ শেষমেশ কৌশলগতভাবে ঠিক করল, আমরা প্রার্থিতা তুলছি কিন্তু জাপানকে সমর্থন দিচ্ছি। এবার আমরা চলে যাব বাংলাদেশ ইন্দো প্যাসিফিকে যুক্ত হবার দ্বিতীয় কারণে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই তাকে ইন্দো প্যাসিফিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বাংলাদেশ এমন এক জায়গায় আছে যা ইন্দো প্যাসিফিক অঞ্চলের গেটওয়ে, অর্থাৎ বঙ্গোপসাগরের মুখে, বে অফ বেঙ্গল। এই জায়গা দিয়ে যায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যা ভারত মহাসাগর থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত সংযোগ দেয়। তাই যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও চীন সবাই চায় বাংলাদেশ তাদের পাশে থাকুক। এই কারণেই বাংলাদেশকে তারা তাদের কৌশলগত বলয়ের ভেতরে আনতে চেয়েছে। 2017 সালের আগে পর্যন্ত যুক্তরাষ্ট্র এশিয়া প্যাসিফিক শব্দটাই ব্যবহার করত, কিন্তু পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন দেখল চীন দ্রুত শক্তিশালী হয়ে উঠছে, দক্ষিণ চীন সাগরে সামরিক ঘাঁটি বানাচ্ছে, আর ভারতও বৈশ্বিক শক্তি হিসেবে উঠে আসছে। তাই যুক্তরাষ্ট্র তাদের কৌশল বদলায়। তারা এশিয়া প্যাসিফিক না বলে ইন্দো প্যাসিফিক শব্দ ব্যবহার শুরু করে, যাতে ভারতের ভূ রাজনৈতিক গুরুত্বকেও এই নিরাপত্তা কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। নভেম্বর 2017 ভিয়েতনামের ডা নাঙে অনুষ্ঠিত এপেক সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উই উইল পারসিউ আ ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক রিজিয়ন, মানে আমরা এমন এক ইন্দো প্যাসিফিক অঞ্চল চাই যেখানে স্বাধীনতা ও উন্মুক্ততা থাকবে। এই বক্তৃতাতেই যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এশিয়া প্যাসিফিক থেকে ইন্দো প্যাসিফিকে রূপান্তর আনে। এর পরপরই যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান মিলে গঠন করে কোয়াড, যার অর্থ হচ্ছে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ নামে একটি নিরাপত্তা জোট। এর লক্ষ্য হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য বজায় রাখা, সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চীনের প্রভাব প্রতিরোধ করা। তাদের মূল ঘোষণা ছিল, উই উইল ওয়ার্ক টুগেদার ফর আ ফ্রি, ওপেন, প্রসপারাস অ্যান্ড ইনক্লুসিভ ইন্দো প্যাসিফিক, অর্থাৎ আমরা একসাথে কাজ করব যেন ইন্দো প্যাসিফিক অঞ্চল স্বাধীন, উন্মুক্ত, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক হয়। তাহলে প্রশ্ন হল, বাংলাদেশকে কোয়াডে কেন শামিল করল না? বাংলাদেশ বঙ্গোপসাগরের গেটওয়েতে এত গুরুত্বপূর্ণ অবস্থানে থেকেও কোয়াডে যোগ দিল না কেন? এর কারণ সহজ। কোয়াডের মূল উদ্দেশ্য ছিল চীনকে প্রতিরোধ করা, আর বাংলাদেশ চীনের বিরোধী কোনো জোটে থাকতে চায়নি। চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক বহু বছর ধরে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পে সবচেয়ে বড় অংশীদার হচ্ছে চীন। বিশেষ করে 2010 থেকে 2025 সালের মধ্যে চীন বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক সহায়তাকারী দেশ। কিছু উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, 2015 সালের জানুয়ারি চীন বাংলাদেশকে 15 থেকে 20 বিলিয়ন ডলার ঋণ প্রস্তাব দেয়, যাতে রেলপথ উন্নয়ন অন্তর্ভুক্ত ছিল। 2016 সালের অগাস্ট বাংলাদেশ রেলওয়ে ও চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন 3.13 বিলিয়ন ডলার মূল্যের চুক্তি স্বাক্ষর করে ঢাকা যশোর রেলপথ নির্মাণের জন্য। 2017 সালে ঋণ শর্ত ও সুদের হার নিয়ে মতবিরোধ দেখা দেয়। চায়না এক্সিম ব্যাংক ঋণ 15% কমিয়ে 247.49 বিলিয়ন টাকা থেকে 210.36 বিলিয়ন টাকা করে। সফট লোন বদলে প্রেফারেন্সিয়াল বায়ার ক্রেডিট বা পিবিসি করা হয়। 2018 সালের ফেব্রুয়ারি চায়না এক্সিম ব্যাংক চিঠি পাঠায় ঋণ প্রক্রিয়া শুরু হবে। এরই মধ্যে বাংলাদেশ চীনের আরেকটি টেলিকম প্রকল্প অনুমোদন দেয়, ফলে চীন আবার অর্থ ছাড়ে। 27 এপ্রিল 2018 বাংলাদেশ ও চীন আনুষ্ঠানিকভাবে 2.667 বিলিয়ন পিবিসি ঋণ চুক্তি স্বাক্ষর করে। 3 জুলাই 2018 প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হয়। 14 অক্টোবর 2018
শেখ হাসিনা উদ্বোধন করেন। 2020-21 সালের মধ্যে প্রকল্পের 40% কাজ সম্পন্ন হয়। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফাস্ট ট্র্যাক প্রজেক্ট হিসেবে তদারকিতে থাকে। এরপর যুক্তরাষ্ট্র 11 ফেব্রুয়ারি 2022 সালে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি অর্থাৎ অফিসিয়াল নথি প্রকাশ করেন, যেই নথিতে বিভিন্ন ইন্দো প্যাসিফিক সম্পর্কে বিভিন্ন নিয়মনীতি উল্লেখ ছিল। যেই নথিতে বিশেষ করে চীনের সম্পর্কে সতর্কবার্তা ছিল। এর কিছুদিন পর 24 ফেব্রুয়ারি 2022-এ আল জাজিরাতে এক সংবাদ প্রকাশ হয়। সেখানে লেখা ছিল, বাইডেন আনভেলস নিউ রাশিয়া স্যাংশনস ওভার ইউক্রেন ইনভেশন, অর্থাৎ ইউক্রেন আক্রমণের কারণে বাইডেন রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। এখন আমাদের আরেকটা ব্যাপারে জানতে হবে, তা হল হাসিনার আমলে বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক কেমন ছিল। 2009 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক মোটামুটি ঘনিষ্ঠ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল্য প্রায় $12.65 বিলিয়ন, যার 90% অর্থায়ন রাশিয়া করেছে। এটা দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় চুক্তি। রাশিয়া 2013 সালে বাংলাদেশের সাথে ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট করে এবং $1 বিলিয়ন সামরিক ঋণ দেয়। ইউক্রেন যুদ্ধের পরও বাংলাদেশ রাশিয়া থেকে তেল ও সার আমদানি বন্ধ করেনি, বরং চালিয়ে গেছে। পয়েন্ট টু বি নোটেড। যুক্তরাষ্ট্র 11 ফেব্রুয়ারি 2022 সালে রাশিয়াকে স্যাংশন দেওয়ার পর 24 ফেব্রুয়ারি আল জাজিরায় একটা সংবাদ প্রকাশ হয়, যেখানে বলা হয়েছে জাতিসংঘ রাশিয়াকে ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ আছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে আগ্রাসন শুরুর 1 বছর পূর্তিতে, যেটিকে তিনি বিশেষ সামরিক অভিযান স্পেশাল মিলিটারি অপারেশন বলেছেন, 141টি দেশ একটি প্রস্তাবের পক্ষে ভোট দেয়, যেখানে ইউক্রেনে সর্বাত্মক ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। 32টি দেশ ভোটদানে বিরত থাকে আর 7টি দেশ রাশিয়া সহ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। যেই 32টি দেশ ভোটদানে বিরত থাকে তাদের মধ্যে বাংলাদেশও উপস্থিত ছিল। তার মানে একেবারেই ক্লিয়ার বাংলাদেশ যে এখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে গিয়ে রাশিয়াকে সমর্থন করেছে। পরবর্তীতে 07 জুলাই 2022 সালে একটি সংবাদ সম্মেলনে হাসিনা বলেন, এটা দুঃখজনক যে যখন পুরো বিশ্ব কোভিড-19 মহামারীতে ভুগছে, তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। যিনি বলেন, সবচেয়ে বড় কথা হল যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ যেসব পণ্য আমদানি করে সেগুলোর প্রাপ্যতা বাধাগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, পরিবহন খরচ বেড়ে গেছে আর পণ্যের প্রাপ্যতার ক্ষেত্র সংকুচিত হয়ে পড়েছে। তার ভাষায়, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইংল্যান্ড, পুরো বিশ্বই এই নিষেধাজ্ঞার প্রভাবের শিকার। তিনি বলেন, ভুক্তভোগী আসলে সাধারণ মানুষ। উন্নত দেশগুলোকে এই ব্যাপারে বিশেষভাবে ভাবতে হবে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বোঝা উচিত যে এই নিষেধাজ্ঞাগুলো তাদের নিজেদের জনগণের জন্য ভোগান্তি তৈরি করছে। তাদের এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। এইখানে স্পষ্ট বোঝা যাচ্ছে হাসিনা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলছে। এইবার হচ্ছে বাংলাদেশের ইন্ডো প্যাসিফিক আউটলুক স্ট্র্যাটেজি প্রকাশের সময়। এর 1 বছর আগে 2022 সালের 11 ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইন্ডো প্যাসিফিক আউটলুক স্ট্র্যাটেজি প্রকাশ করেছিল। তাহলে এই দুই দেশের আউটলুকের মধ্যে কি কি ব্যবধান আছে তা আমি সংক্ষেপে ব্যাখ্যা করে বলছি। লিংক কমেন্টে দেওয়া থাকবে, দেখে নিন। যুক্তরাষ্ট্রের কৌশলের শুরুতেই বলা আছে তারা ফ্রি অ্যান্ড ওপেন ইন্ডো প্যাসিফিক গড়বে, যেখানে চীনের প্রভাব কমানো, নিজেদের নেতৃত্ব বজায় রাখা আর মিত্র দেশগুলোর নিরাপত্তা রক্ষা করাই মূল লক্ষ্য। বাংলাদেশের আউটলুক বলছে, আমরা চাই ফ্রি, ওপেন, পিসফুল, সিকিউরড অ্যান্ড ইনক্লুসিভ ইন্ডো প্যাসিফিক, মানে শুধু মুক্ত না, শান্তিপূর্ণ আর সবার জন্য উন্মুক্ত অঞ্চল। এখানেই প্রথম পার্থক্য চলে আসে। আমেরিকা লিডারশিপ চাইছে, বাংলাদেশ চাইছে পার্টনারশিপ। বাংলাদেশ ইনক্লুসিভনেস যোগ করেছে, মানে এই অঞ্চলে চীন, ভারত, জাপান, আমেরিকা সবাই অংশ নেই, কেউ বাদ না পড়ে। এই অংশটাই বাংলাদেশের প্রথম ভিন্নমত। আমেরিকার স্ট্র্যাটেজিতে চীনকে বাদ দেওয়া বা প্রতিপক্ষ ধরা হয়েছে, কিন্তু বাংলাদেশ সেটা একদম করেনি। যুক্তরাষ্ট্রের কৌশলে নিরাপত্তা সবচেয়ে বড় উপাদান। তারা বলছে
চীনের কোর্শন অ্যান্ড অ্যাগ্রেশন ঠেকাতে হবে এবং মিত্র দেশগুলোকে যেমন জাপান, অস্ট্রেলিয়া, ভারত একত্র করে কোয়াড আর ইউকাসের মতো সামরিক জোট শক্তিশালী করতে হবে। বাংলাদেশের আউটলুকে নিরাপত্তার কথা খুব হালকাভাবে এসেছে। তারা বলছে, উই উইল আপহোল্ড ফ্রিডম অফ ন্যাভিগেশন অ্যান্ড ওভারফ্লাইট ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্টারন্যাশনাল ল, মানে শুধু সমুদ্র ও আকাশে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করবে, কিন্তু কোনো সামরিক জোটে জড়াবে না। এখানে বাংলাদেশের দ্বিতীয় ভিন্নমত, বাংলাদেশ একদমই ডিফেন্স অ্যালায়েন্স কথাটা বলে নাই, বরং ফ্রেন্ডশিপ টু অল, ম্যালেস টুয়ার্ডস নান নীতি ধরে রেখেছে। তারা পিসফুল কোএক্সিস্টেন্স আর ডায়ালগের মাধ্যমে নিরাপত্তা চায়, সামরিক শক্তি বা যুদ্ধের মাধ্যমে না। যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক চালু করেছে, যেখানে ডিজিটাল অর্থনীতি, ক্লিন এনার্জি এবং সাপ্লাই চেইন পুনর্গঠন, বিশেষ করে চীন থেকে সরিয়ে আনা তাদের মূল লক্ষ্য। বাংলাদেশ বলছে, আমরা চাই আঞ্চলিক সংযোগ, বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে, কিন্তু কোনো নির্দিষ্ট পক্ষের বাজারে আটকে পড়তে চাই না। তারা বলছে, লেভারেজ ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসেস টু বিল্ড রেজিলিয়েন্ট রিজিনাল অ্যান্ড গ্লোবাল ভ্যালু চেইনস, মানে সবাই মিলে একসাথে শক্তিশালী সাপ্লাই চেইন গড়বে, কেউ এককভাবে নিয়ন্ত্রণ করবে না। এই জায়গায় বাংলাদেশের তৃতীয় ভিন্নমত, যুক্তরাষ্ট্র যেভাবে চীনবাদে অর্থনৈতিক জোট বানাতে চায়, বাংলাদেশ সেটা মানে না। বাংলাদেশের অবস্থান, সবাই মিলে কাজ করো। যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তন নিয়ে রাজনৈতিক নেতৃত্বের ভাব নেয়, মানে বলে, আমরা নেতৃত্ব দেব, অন্যরা অনুসরণ করবে। তাদের দৃষ্টিতে এটা গ্লোবাল চ্যালেঞ্জ, কিন্তু নেতৃত্ব তাদেরই হাতে থাকবে। বাংলাদেশের আউটলুকে জলবায়ু একটা কেন্দ্রীয় বিষয়। তারা বলছে, আমরা আমাদের হোমগ্রোন গুড প্র্যাকটিসেস দিয়ে কাজ করব, আর ক্লাইমেট অ্যাকশন, ডিজাস্টার রিস্ক রিডাকশন আর মেরিন কনজারভেশন নিয়ে আঞ্চলিকভাবে সহযোগিতা করব। এই অংশে বাংলাদেশের চতুর্থ ভিন্নমত, বাংলাদেশ জলবায়ু নিয়ে কোনো শক্তিধর দেশের নেতৃত্ব মেনে নেয় না, বরং বলে সবাই মিলে সমানভাবে কাজ করবে। যুক্তরাষ্ট্রের ভাষা খুব অ্যাসার্টিভ। তারা বলছে, উই উইল লিড, উই উইল শেপ, উই উইল অ্যাঙ্কার আওয়ার পজিশন, মানে তারা চায় নিয়ন্ত্রণমূলক নেতৃত্ব। বাংলাদেশের ভাষা একদম উল্টো। তারা বারবার বলছে, মিউচুয়াল রেসপেক্ট, ডায়ালগ, পার্টনারশিপ, কোঅপারেশন, ইনক্লুসিভ প্রসপ্যারিটি। তাদের নীতি বঙ্গবন্ধুর বিখ্যাত উক্তির ওপর, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টুয়ার্ড নান। এখানে বাংলাদেশের পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিন্নমত, বাংলাদেশ কাউকে নেতা মানতে রাজি না, আবার কারো বিপক্ষেও না। তারা নন অ্যালাইন্ড কূটনীতি বজায় রাখছে, যেটা মূলত ঠান্ডা যুদ্ধকালীন বাংলাদেশি বৈদেশিক নীতির ধারাবাহিকতা। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক আউটলুক আসলে চীনকে ঘিরে রাখা এবং নিজেদের রুলস বেসড অর্ডার বজায় রাখার স্ট্র্যাটেজি। আর বাংলাদেশের ইন্দো প্যাসিফিক আউটলুক হল ভারসাম্য রক্ষা করা এবং অর্থনৈতিক উন্নয়ন, স্থিতিশীলতা, শান্তি এবং সহযোগিতা বজায় রাখার প্রচেষ্টা করা। বাংলাদেশের লক্ষ্য নিজের সার্বভৌম পররাষ্ট্র নীতি ধরে রাখা, কাউকে ঠেকানো না, বরং সবাইকে নিয়ে চলা। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি পুরোপুরি মেনে নেয়নি, বরং একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি করেছে, যেটা শান্তি, সংলাপ এবং নিরপেক্ষ উন্নয়ন কেন্দ্রিক। কারণ হাসিনা চায়নাকেও হারাতে চায় নাই, যুক্তরাষ্ট্রকেও হারাতে চায় নাই, রাশিয়াকেও হারাতে চায় নাই, যার কারণে তিনি বাংলাদেশ হারিয়েছেন। এই আউটলুক ঘোষণা দেওয়ার পর ঠিক এক মাস পরে, অর্থাৎ 2023 সালের 24 মে, যুক্তরাষ্ট্রের সরকার বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রচারের জন্য ভিসা নীতি ঘোষণা। তারপর 6 জুন মির্জা ফখরুল জানান, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সাক্ষাতের পর তিনি আগামী সংসদ নির্বাচন সম্পর্কে দলের অবস্থান স্পষ্ট করে বলেন যে বিএনপি আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। তারপর 28 এবং 29 জুলাই রয়টার্স এবং আল জাজেরা প্রকাশ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সাধারণ নির্বাচনের দাবিতে শুক্রবার রাজধানীতে সমাবেশ করেছেন বাংলাদেশের প্রধান বিরোধী দলটির হাজার হাজার সমর্থক। 31 জুলাই বাংলাদেশে বিক্ষোভে, ভয়ভীতি ও সহিষ্ণুতার খবরে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। 2 আগস্ট বাংলাদেশ রাজনৈতিক প্রতিবাদকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচে। 3 আগস্ট বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে জড়িত প্রত্যেকেরই একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অবদান রাখার দায়িত্ব রয়েছে।
ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো নির্দিষ্ট দেশের আধিপত্যের বিরুদ্ধে আমেরিকা, পররাষ্ট্র সচিব। 22 সেপ্টেম্বর নির্বাচনী উদ্বেগের মধ্যে বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অক্টোবর 2 বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অচলাবস্থা এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান প্রবণতা কেবল তার নিজস্ব স্থিতিশীলতাই নয়, বরং বৃহত্তর দক্ষিণ এশিয়া অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 2024-এর 7 জানুয়ারি ইলেকশন হওয়ার পর ভয়েস অফ আমেরিকা থেকে একটি সংবাদ প্রকাশ করে, বাংলাদেশ কাউন্টস ভোটস আফটার ইলেকশন উইথাউট অপোজিশন। বেচারি হাসিনা আপা এমন যাতাটা খাইছে 5 আগস্ট শেষমেশ দেশ ছেড়ে পালাতে হলো। এটা আমাদের দেশের জন্য খুবই ভয়ানক একটা ব্যাপার। যদি জুলাইয়ের আন্দোলনটা ইন্টারনাল ম্যাটার হতো, তাহলে আজ দেশের এই দুর্দশা দেখার প্রয়োজন হতো না। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বহির্বিশ্বদের যারা হস্তক্ষেপ করতে সাহায্য করেছে, তারা শুধু দেশের ক্ষতি করেনি, বরঞ্চ তারা মানুষদের রাস্তায় নামানোর জন্য পরিকল্পিতভাবে কতগুলো তাজা প্রাণ কেড়ে নিল। বুড়ো থেকে শুরু করে 5-6 বছরের বাচ্চারাও এই আন্দোলনে প্রাণ হারালো। আমি ধিক্কার জানাই ওই মানুষগুলোর উপর যারা পশ্চিমাদের সমর্থন করে এই দেশের অসহায় মানুষদের মৃত্যুর মুখে ঢেলে দিয়েছে। আমি ধিক্কার জানাই ওই মানুষগুলোর উপর যারা এটা দেখে না যে পশ্চিমারা যেখানে যায় সেখানে শুধু ধ্বংস হয়। আমি ধিক্কার জানাই ওই মানুষগুলোর উপর যারা সামান্য টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল। আমি ধিক্কার জানাই পুরো এনসিপি গোষ্ঠীকে, যাদের জন্য এতগুলো মানুষ প্রাণ দিল, যাদের বিচার না করে শাপলা প্রতীকের জন্য লাফালাফি করল। আমি ধিক্কার জানাই ওইসব মূর্খদের উপর যারা এখনও এনসিপি সমর্থন করে। আল্লাহ হাফিজ।